আসসালামু আলাইকুম। বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেঁতুল বনের জোছনার তৃতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। পূর্ববর্তী পর্বগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রয়েছে। আপনারা যারা পূর্ববর্তী পর্বগুলো মিস করে গেছেন, চাইলে সেগুলো শুনে আসতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি ফারজানা আহমেদ। গল্পটি শুরু করছি। ট্রেন 2 ঘন্টা লেট। পৌঁছার কথা 4টায়, পৌঁছালো 6টায়। নবনীর খুব বিরক্ত লাগছিল। তার ফার্স্ট ক্লাসের টিকিট। কামরায় আর যারা আছে তাদের মনে হচ্ছে কারোরই টিকিট নেই। একজন আবার উঠেছে ছাগল নিয়ে। ট্রেনের বাথরুমের দরজা বন্ধ হয় না। মাঝে মাঝে এমন শব্দ হয় মনে হয় দরজা ভেঙে পড়ে যাচ্ছে। যতই সময় যাচ্ছে ততই তার মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপের চূড়ান্ত পর্যায়ে ট্রেন থামল। নবনী ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে হঠাৎ করে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর দিন! পিচকারে ভর্তি হলুদ রং কেউ যেন বাতাসে ছিটিয়ে দিচ্ছে। আকাশের মেঘ সূর্যের আলোকে কিছু একটা করেছে। দিনের শেষে আলো যেখানেই পড়ছে সোনা রং হয়ে যাচ্ছে। রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। নবনীর মন খারাপ হলো এই ভেবে যে তার সঙ্গে কেউ নেই। কেউ থাকলে কিশোরীদের মতো চেঁচিয়ে বলতে পারত, দেখো দেখো কি সুন্দর! সুন্দর কিছু দেখলেই অন্যকে দেখাতে ইচ্ছে করে। আরে আরে, আফানা! নবনী তাকালো। প্ল্যাটফর্ম থেকে দৌড়ে তার দিকে কে যেন আসছে। গোলগাল মুখ, মাথা পরিষ্কার করে কামানো, মনে হচ্ছে আজই কামিয়েছে। চকচক করছে। পরনে লুঙ্গি, পায়ে রবারের জুতা, গায়ে ইস্ত্রি করা টি শার্টে লেখা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। লোকটি দাঁত বের করে এমনভাবে হাসছে যেন নবনী তার দীর্ঘদিনের পরিচিত, অথচ নবনী আজই মানুষটাকে প্রথম দেখছে। আফা, আমার চিনছেন? আমি মতি। আপনি যান কই? এখানেই নামবো। নামলে নামেন। জানালা দিয়া বেদিশার মতো চাইয়া আছেন। আমি ভাবি ঘটনা কি? আমরা রাফায় যাই কই? ট্রেন ছেড়ে দিব আফা। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। মতি আনন্দিত গলায় বলল, মাথা কামাইছি বইলা চিনতে পারতাছেন না? মাথায় উকুন হইছিল। মাথা কামাইয়া সোডার পানি দিয়ে ধুইয়া উকুনের বংশ শেষ করছি। আপনি মনে হয় এখনো চিনেন নাই। ইয়াদ কইরা দেখেন, প্রথমবার যখন আসছেন ডাক্তার সাহেবের কাছে আপনারে কে নিয়ে গেছিল? ও আচ্ছা, মনে পড়েছে। তখন তোমার গাল ভর্তি দাড়ি ছিল। এই তো চিনেছেন। দাড়িতেও উকুন হয়েছিল। উকুন আমারে ভালো পায়। নামেন আফা, নামেন। জিনিসপত্র কি আছে দেখায় দেন। মতি লাফ দিয়ে ট্রেনে উঠে পড়ল। তাড়াহুড়া করার প্রয়োজন নেই। আজ ট্রেন ফাঁকা। মতি তার অভিজ্ঞতায় দেখেছে, ট্রেন যখন ফাঁকা থাকে যাত্রীরা ধীরে সুস্থে নামে, তখনই জিনিসপত্র ফেলা যায়। প্রচুর ভিড়ে এই ধরনের ঘটনা ঘটে না। আফা, আপনি যে আসবেন ডাক্তার সাহেব জানে? আসবো সে জানে, কবে আসবো জানে না। মতি চিন্তিত মুখে বলল, ঘরে বাজার আছে কি না কে জানে। গিয়া হয়তো দেখবেন 2টা আলু, 1টা পেঁয়াজ ছাড়া কিচ্ছু নাই। মহা চিন্তার বিষয় হইল। নবনী বলল, মতি, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দেখে শুনে মালগুলো নামাও। ওই প্যাকেটে বই আছে, প্রচণ্ড ভারী, সাবধানে নামাও। আফা, আপনি নিশ্চিন্ত মনে গিয়া বসেন। আমার দেখা পাইছেন, আর চিন্তা নেই। নবনী ট্রেন থেকে নামল। পিচকিরি দিয়ে হলুদ রং ছোড়ার ব্যাপারটা এখনো ঘটছে। রং আরও গাঢ় হচ্ছে। তার কাছেই এইরকম লাগছে না অন্য সবার কাছেই লাগছে, সে বুঝতে পারছে না।
ট্রেন থেকে যারা নামছে তাদের কাউকে মুগ্ধ চোখে এদিক ওদিক তাকাতে দেখা যাচ্ছে না। রবীন্দ্রনাথ যদি ট্রেনে তার সঙ্গে আসতেন তাহলে কি করতেন? চোখ বড় বড় করে তাকিয়ে থাকতেন, হাত বাড়িয়ে হলুদ আলো ছোঁয়ার চেষ্টা করতেন। প্ল্যাটফর্মে নেমে সুটকেসের উপর বসে কাগজ কলম নিয়ে গান কিংবা কবিতা লিখতে বসতেন। আলো ভাঙার এই আলো, রবীন্দ্রনাথ নিশ্চয়ই কি সুন্দর কি সুন্দর বলে উচ্ছ্বাস প্রকাশ করতেন না। এত বড় মানুষদের উচ্ছ্বাস মানায় না। তীব্র উচ্ছ্বাস কিশোরীদের এলাকা, কিশোরীদের এলাকায় কিশোরীদের মানায়, অন্য কাউকে মানায় না। হাতের তালুতে তেঁতুলের আচার নিয়ে যখন কোনো কিশোরী চেটে চেটে খাবে তাকে মানাবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানাবে না। আফা দেখেন জিনিস সব নামছে কিনা? নেমেছে, থ্যাংক ইউ। এখন একটা ভ্যান গাড়ি দেখো, চলো রওনা দিই। এর আগের বার তুমিই তো আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলে। অবশ্যই আমি। এইবার আপনার পরনে ছিল কচুয়া রঙের শাড়ি, লাল সুতার হিজিবিজি পায়ের। ঠিক বলেছ। মতি শোনো, আমরা দেরি করছি কেন? 5-10 মিনিট বসতে হইব আপা। বসতে হবে কেন? সন্ধ্যা মিলাইতেছে তো, এই সময় যাত্রী নাস্তি। সন্ধ্যাটা মিলাওক। ফ্লাক্সটা দেন, গরম পানি এনে দিই, চা বানায় খান। আপনার সঙ্গে চায়ের সরঞ্জাম আছে না আফা? গতবার ছিল, এবারও আছে। গরম পানি আইনা দিতাছি, চা খান। এই ফাঁকে আমি ভ্যান গাড়ি ঠিক করি। 10 মিনিটের মামলা। আফা মাথাত কাপড় দেন, আজান হইতেছে। নবনী শাড়ির আঁচল তুলে দিল। মতি লোকটাকে তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। প্রথমবার যখন দেখা হয়েছে তখন এত ইন্টারেস্টিং মনে হয়নি। মনে হলে লোকটার কথা মনে থাকতো। কোনো মানুষই সবসময় ইন্টারেস্টিং থাকে না, মাঝে মাঝে ইন্টারেস্টিং হয়। আজ এই মুহূর্তে মানুষটাকে ইন্টারেস্টিং মনে হচ্ছে। সন্ধ্যা মিলাবার পর হয়তো আর মনে হবে না। মতি প্রবল উত্তেজনা বোধ করছে। উত্তেজনার কারণ স্পষ্ট না। সে অতি দ্রুত গরম পানি জোগাড় করল। নবনীর সামনে গরম পানি ভর্তি ফ্লাক্স নামিয়ে ঝড়ের বেগে চলে গেল। খবর পেয়েছে বাজারে গরু জবে হয়েছে, ভাগা হিসেবে বিক্রি হচ্ছে। 100 টাকা ভাগা। 1 ভাগ ডাক্তার সাহেবের জন্য কিনে নেওয়া যায়। এই অঞ্চলে গরুর মাংস সচরাচর পাওয়া যায় না। গরুর জবে হয় শুধু হাটবার। আজ হাটবার না, ভাগ্যক্রমে পাওয়া গেল। ডাক্তার সাহেবের স্ত্রী এতদিন পর এসেছেন। আলুর ভর্তা দিয়ে তিনি যদি রাতে ভাত খান, ডাক্তার সাহেবের ইজ্জত রক্ষা হবে না। ডাক্তার সাহেবের ইজ্জত রক্ষার চিন্তায় মতিকে খুব অস্থির মনে হলো। নবনী যত্ন করে চা বানাচ্ছে। হ্যান্ডব্যাগ থেকে সুগার কিউব, টি ব্যাগ বের হলো। ফ্লাক্সের লাল মুখটা হলো চায়ের কাপ। দূর থেকে কয়েকজন আগ্রহ নিয়ে তার চা বানানো দেখছে। তাদের জন্য নিশ্চয়ই মজার দৃশ্য। একটা মেয়ে সুটকেসে বসে বেশ আয়েশ করে চা বানাচ্ছে। এই দৃশ্য নিশ্চয়ই সচরাচর দেখা যায় না। নবনী চায়ের কাপে চুমুক দিল। খেতে ভালো লাগছে। আরেকজন কেউ পাশে থাকলে হয়তোবা আরও ভালো লাগতো। রবীন্দ্রনাথ ঠাকুর পাশে থাকলে অসাধারণ একটা ব্যাপার হতো। নবনী তাকে কি ডাকতো? গুরুদেব? না, গুরুদেব মানে অনেক দূরের কেউ। পাশে বসে যিনি চা খাবেন তিনি দূরের কেউ না। নবনী মনে মনে কথা বলা শুরু করলো। সময় কাটানোর এটা একটা ভালো বুদ্ধি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথোপকথন। কবি, চা খেতে কেমন হয়েছে? ভালো। আলো ভাঙার আলো, এটা কবিতা না গান? কবিতা। তবে বাণীতে সুরের আশ্রয় হলেই তো গান। সেই অর্থে গানও বলতে পারো। শুধু প্রথম লাইন লিখলেন, শেষ তো করলেন না। প্রথম লাইনটা হলো বীজ। বীজ বপন করা হয়েছে, বৃক্ষ আসবে। লাইনটার মানে বুঝতে পারলাম না। আলো ভাঙার আলো, এর মানে কি? তোমার মনে যে অর্থ আসে সেটাই মানে। আরো সহজ করে বুঝিয়ে দিই। যখন আমি কোনো গান বা কবিতা লিখি
তখন সেটা থাকে আমার, শুধুই আমার। যখন তুমি সেটা পড়ো বা গুনগুন করে গানটা গাও, তখন সেটা সম্পূর্ণই তোমার। সন্তান জন্ম দেই আমি, কিন্তু দত্তক দিয়ে দেওয়া হয় তোমাদের। কবি, আপনাকে কি আরেক কাপ চা বানিয়ে দেব? না, প্রথম চায়ের স্মৃতিটি মাথায় রাখতে চাই। দ্বিতীয় কাপ হয়তো প্রথমবারের মতো ভালো হবে না। সুন্দর স্মৃতি থাকা ভালো না? তুমি যাচ্ছ কোথায়? আমার স্বামী গ্রামে ডাক্তারি করেন। আপনি চলুন না আমার সঙ্গে, কয়েকটা দিন থেকে আসবেন। আপনি গ্রামের পোস্টমাস্টার নিয়ে একটা গল্প লিখেছিলেন। আমার স্বামীকে নিয়েও একটা গল্প লিখতে পারবেন। গল্পটার নাম দেবেন গ্রাম চিকিৎসক। তোমার নিমন্ত্রণ মনে থাকলো, কোনো এক সময় উপস্থিত হব। আপনাকে স্টেশনে একা ফেলে চলে যেতে খুব খারাপ লাগবে। আমার কোনো সমস্যা হবে না। হাঁটতে হাঁটতে দিনের আলো কিভাবে নিভে যায়, কি করে নির্জন স্টেশনে আধার নামে, তাই দেখব। এ দৃশ্য এক জীবনে কতবার দেখলাম, তারপরেও প্রতিবার নতুন মনে হয়। যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে। ইট বিছানো রাস্তা, মাঝে মাঝে ইট উঠে গেছে, রাস্তা গেছে ডেবে। ভ্যান গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছে। ঝাঁকুনির চেয়েও বড় সমস্যা ধুলা উঠছে। নবনীর ডাস্ট অ্যালার্জি আছে। অ্যালার্জির অ্যাটাক হলে হাঁচি উঠতে থাকবে। নবনী শাড়ির আঁচলে নাক মুখ ঢেকে রেখেছে। ইট বিছানো রাস্তার এত ধুলা ওড়ার কথা না, কেন উঠছে কে বলবে? রাস্তার দুপাশে শিমুল গাছের সারি, এক একটা গাছ কাটাওয়ালা দৈত্যের মতো। রাস্তা পাহারা দিতে দৈত্যের সারি নেমেছে। মতি ভ্যান গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসেছে। তার হাতে কচু পাতায় মোড়া গরুর গোশত। জিনিসটা সে আড়াল করে রাখছে। অতিথিকে রাতে যে খাবার খাওয়ানো হবে, সেই খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অতিথির জন্য অপমানসূচক। অতিথি যেন দেখতে না পায়। মতি মাথা ঘুরিয়ে বলল, আফারে একটু সাবধান কইরা দেই, রাইতে ঘর থেকে বাইর হইবেন না। মনে করবেন কারফুজারি হইছে। যদি বাইর হইতেই হয়, হারিকেন হাতে বাইর হইবেন, টর্চ না, হারিকেন। নবনী বলল, কেন? রাতে বের হলে সমস্যা কি? সমস্যা আছে। ইমাম সাহেব বড় ত্যাক্ত করতেছে। মানে কি? পরিষ্কার করে বলো। পরিষ্কার করে না বললে বুঝতে পারছি না। ডাক্তার সাহেব চিঠিতে কিছু লেখে নাই? না। মতি আগ্রহ নিয়ে গল্প শুরু করলো। গলা নামিয়ে গোপন খবর ফাঁস করার ভঙ্গিতে বলল, গাছে ফাঁসি দিয়ে মারা গেছিল। নবনী বিস্মিত হয়ে বলল, কোন ইমাম সাহেব? খুব সুন্দর চেহারা, মাথায় পাগড়ি পরেন। জি, উনি। ওনাকে তো চিনি, আমার জন্য পাকা তেঁতুল নিয়ে এসেছিলেন। উনি ফাঁস নিয়ে মারা গেছেন কেন? সেইটা অন্য ইতিহাস, আর একদিন শুনবেন। বর্তমান ইতিহাসটা শোনেন। ফাঁসের মোড়ার জানাজা হয় না, এটা তো আপনি জানেন। জানেন না? না, জানে না। অপঘাতে মৃত্যুর জানাজা হওয়ার নিয়ম নাই। কবর খুইরা বিসমিল্লা বইল্লা লাশ নামায় দিতে হবে, এইটাই নিয়ম। ইমাম সাহেবের তাই করা হইল। প্রথমে অবশ্যই চেষ্টা করা হয়েছে দেশের বাড়িতে লাশ পাঠাইতে। দেশের বাড়ির ইমাম সাহেবের মেয়ে আছে, পরিবার আছে, তারার যা ইচ্ছা করব। দেশের বাড়ির ঠিকানা কেউ জানে না। এইদিকে ফাঁসির মরা সুরত হাল করা লাগে, সব মিলাইয়া বেড়াছাড়া। লাশ গেল পচ্ছা। নারী উল্টায়া যাওয়ার মতো বাস ছুটল। তখন সিদ্ধান্ত হইল জানাজা ছাড়াই তেঁতুল গাছে নিচে কবর হইব। তারপর কবর হইল, শুরু হইল ইতিহাস। বিরাটনগরের কোনো মানুষ এখন আর রাইতে একলা বাইর হইতে পারে না। কেউ যদি একলা বাইর হয়, পিছন থেকে ইমাম সাহেব তারে চিকন গলায় ডাক দেয়। নবনী অবাক হয়ে বলল, যে মরে গেছে সে পেছন থেকে ডাক দেবে কিভাবে? এইটাই তো ইতিহাস। ইমাম সাহেব পিছন থেকে ডাক দিয়া বলে, জনাব,
আমার জানাজাটা পড়েন। জানাজা ছাড়া কবরে শুইয়া আছে, বড় কষ্ট। সত্য কথা বলতেছি আফা, যদি মিথ্যা বলি তাইলে আমার যেন মাথায় ঠাড়া পড়ে, আমার যেন কলেরা হয়, গুমুতের মধ্যে যেন ময়রা পইরা থাকি। আমারে এক রাইতে নিয়া পুষ্কুনিতে ফেলছে। ভ্যানগাড়ির চালক পেছন ফুরে বলল, ঘটনা সত্য। বিরাটনগরের কোনো মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বাইর হয় না, পিসাব পায়খানাও ঘরের মধ্যে করে। মতি বলল, হাতে আগুন থাকলে ভয়ের কিছু নাই, আগুন না থাকলে সমস্যা। এরা আগুন ভয় পায়, আগুন হলো ভূতের সাক্ষাৎ জম। নবনী বলল, একটা মানুষ ভূত হয়ে সবাইকে ভয় দেখাচ্ছে? মতি বলল, ভয় না আফা, হ্যাঁ চাই তার জানাজা হোক, এর বেশি কিছু না। তবে আজিজ মিয়ারে এক রাতে দৌড়ান দিছে। আজিজ মিয়া দৌড়াইতে দৌড়াইতে পুষ্করিণীর মধ্যে লাফ দিয়া পড়ছে, চিৎকার শুরু করছে মাছ পুকুর থাইকা। লোকজন হারিকেন দা বল্লম নিয়া তারে উদ্ধার করছে। এখন আজিজ মিয়া আর গ্রামে থাকে না, বাজারে থাকে। বাজারে তার 2টা দোকান আছে, তার থাকার অসুবিধা নাই। তার মতো অবস্থা তো অন্য সবের না, বাড়ির ঘর ছাইরা যাইব কই? আনিস ঘরে ছিল না, কলে গিয়েছে। বাড়িতে আছে সুজাত মিয়া। সে বলতে পারল না ডাক্তার সাহেব কলে কোথায় গিয়েছেন, কখন ফিরবেন। মতি বলল, আফা আপনি কোনো দুশ্চিন্তা করেন না, ডাক্তার সাহেব না ফেরা পর্যন্ত আমি আসি। ডাক্তার সাহেবের হাতে আপনারে সৌপার্দ্য কইরা দিয়া তারপরে বিদায়। নবনী বলল, তোমার থাকার দরকার নেই, তুমি তোমার কাজে যাও, আমার অসুবিধা হবে না। আমি পাহারা দেই, বাংলা ঘরের বারান্দাত বৈশা থাকে। ভয়টয় যদি পান, সময় খারাপ। এখন আবার চলতেছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, তোমাকে পাহারা দিতে হবে না। আমার ভয় কম, তেলাপোকা আর টিকটিকি, এই 2টা জিনিস ছাড়া কোনো কিছুকে ভয় পাই না। মতির মন খারাপ হয়ে গেল। ভ্যান গাড়ি চলে গেছে। এখন নান্দাইল রোডে যেতে হলে হেঁটে হেঁটে যেতে হবে। তাছাড়া সেখানে গিয়ে বা করবে কি? বাতাসের কাছে যাওয়া যাবে না। বাতাসি জেনে গেছে মতি বিরাটনগর হাই স্কুলের শিক্ষক না। এতে সে খুবই রেগেছে। আগে সে মতিকে আপনি আপনি করে বলতো, ঘটনা জানার পর থেকে সে তুই তোকারি করছে। এটিও অত্যন্ত অপমানসূচক ব্যাপার। বাতাসি চোখ কপালে তুলে সাপের মতো হিস হিস শব্দ করতে করতে বলেছে, তুই না কুলি, স্টেশনে কুলির কাম করস, আমারে বলছস তুই মাস্টার। মতি উদাস গলায় বলেছে, তুই তোকারি বন করো, হারামজাদা মিসকুর, তুই ভাবছস কি? মতি অতি বিরক্ত হয়ে বলেছে, আমিন যেমন কুলি, তুইও তেমন বাজারের নটি বেটি, কাটাকাটি। তুই বাইর হ কইলাম। মতি বের হয়ে চলে এসেছে। এরপর আর বাতাসের ঘরে যাবার প্রশ্ন ওঠে না। মতি যা পারে তা হলো নিজের বাড়িতে গিয়ে শুয়ে থাকতে পারে। সেখানেও সমস্যা আছে। তার বাড়ি মসজিদের ইমাম সাহেবের বাড়ির কাছাকাছি। নিশিরাতে ইমাম সাহেব এসে যদি বলে, মতিরে আমার জানাজার ব্যবস্থা করো, তখন কি হবে? মতি মন খারাপ করে রাস্তায় নামল। নবনী সুজাত মিয়াকে গরম পানি করতে বলল। বালিতে শরীর কিচকিচ করছে। গরম পানিতে ভালো গোসল দিতে হবে। আগেরবারে গোসলখানা বলে আলাদা কিছু ছিল না, এখন গোসলখানা বানানো হয়েছে। চৌবাচ্চা ভর্তি পানি। চৌবাচ্চা ব্যাপারটা ঢাকা শহর থেকে উঠেই গেছে। নবনী অনেকদিন পর চৌবাচ্চা দেখল। চৌবাচ্চা দেখলেই চৌবাচ্চার অঙ্কের কথা মনে পড়ে। একটা নল দিয়ে পানি আসছে, অন্য একটা নল দিয়ে পানি চলে যাচ্ছে। কত সময় চৌবাচ্চাটি শূন্য হয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়, অঙ্কের ধরনও বদলাবে। একটা সময়ে অঙ্ক বইতে চৌবাচ্চার অঙ্ক বলে কিছু থাকবে না, নতুন ধরনের অঙ্ক থাকবে। মোবাইল ফোন নিয়ে অঙ্ক। যদি একটি মোবাইল টেলিফোনে ইনকামিং চার্জ প্রতি মিনিটে 2 টাকা হয়, তবে নবনীর ভালো লাগছে। ভ্যান গাড়ির ঝাঁকুনিতে শরীর কলকবজে নড়ে গিয়েছিল।
এখন মনে হচ্ছে জায়গা মতো বসেছে। চৌবাচ্চার পানি হিম শীতল, শরীর জুড়িয়ে যাচ্ছে। বাড়িঘর সুন্দর করে গোছানো, এটা দেখতেও ভালো লাগছে। খাটের চাদর টান টান করে বিছানো। খাটের পাশের টেবিলে টেবিল ল্যাম্প। আগেরবার টেবিল ল্যাম্প ছিল না, নতুন কেনা হয়েছে। আনিস চিঠিতে লিখেছিল ঘরে ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে বলে ঘরে ফ্যান ঘুরছে না, বাতি জ্বলছে না। নবনী দেখল ইলেকট্রিসিটি আছে, মাথার ওপর দুর্বলভাবে ফ্যান ঘুরছে। সাইফুদ্দিন সাহেব বিরক্ত গলায় বললেন, চিকিৎসার কিছু নাই, আপনি যান, দেখলেই বুঝবেন। এখন একমাত্র চিকিৎসা দোয়া দরুদ। একটা স্যালাইন দিতে পারলে ভালো হতো। গ্রামের মানুষ স্যালাইন দেওয়াটা বড় চিকিৎসা মনে করে। স্যালাইন দিলাম না, 1.5-2 ঘন্টা সময় দরকার। এর মধ্যে যদি রোগী মরে যায়, আত্মীয় স্বজনরা বলবে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। কি দরকার? রোগীর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে, মেয়েরা কাঁদছে, বোঝাই যাচ্ছে রোগী মারা গেছে। গ্রাম অঞ্চলে মৃত্যু শোকের প্রাথমিক প্রকাশ অসম্ভব তীব্র। নিকটজনরা মাটিতে গড়াগড়ি করতে করতে বুক ফাটা আর্তনাদ করতে থাকেন। আনিস থমকে দাঁড়িয়ে গেল। এই অবস্থায় রোগীর বাড়িতে না ঢোকাই ভালো। আনিস পকেটে হাত দিয়ে সিগারেট বের করল। তার সিগারেট খাবার অভ্যাস ছিল না। গ্রামে এসে এই অভ্যাস হচ্ছে। যত দিন যাচ্ছে অভ্যাস তত বাড়ছে। বৃদ্ধ এক ভদ্রলোক লাঠিতে ভর দিয়ে এগুচ্ছেন, লুঙ্গি পরা, খালি গা। কিন্তু তার এগিয়ে আসার ভঙ্গিতেই মনে হচ্ছে অতি প্রভাবশালী একজন। রোগীর দাদা বা এই স্থানীয় হবেন। ডাক্তার সাহেব না? জি। আপনার অনেক সুনাম শুনেছি, আমার আফসোস আপনারা এরা শেষ সময় এনেছে। আপনি গিয়া রোগীর কাছে বসেন, লোকজনরা বলতে পারবো নাতির চিকিৎসার ত্রুটি হয় নাই। তার মৃত্যুর সময়ও বড় একজন ডাক্তার তার বিছানার পাশে বসাইয়া রাখছিলাম। আনিস হাতের জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে বলল, চলুন। মৃত্যু ঠেকানো সম্ভব না, কিন্তু মৃত্যুকে সহনীয় করার চেষ্টা একজন ডাক্তারকে করতে হয়। ঘর ভর্তি মানুষ, খাটের উপর রোগী পড়ে আছে। নিঃশ্বাস নিতে তার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। ঘর ঘর শব্দ হচ্ছে। মনে হচ্ছে স্টেটেক্টমি করতে হবে। ফুসফুসে অক্সিজেন ঢোকার ব্যবস্থা করতে হবে। এখনই করতে হবে, দেরি করা যাবে না। আনিস দ্রুত চিন্তা করছে, অ্যালার্জিক কোনো রিয়াকশন কি? মাঝে মাঝে অ্যালার্জি ভয়াবহ আকার ধারণ করে। অ্যালার্জির কারণে শরীরে এভাবে পানি আসতে পারে না। কোনো সাইড এফেক্ট কি? শরীরের পানি বের করার ব্যবস্থা করতে হবে। তবে সবার আগে যা দরকার তা হলো ছেলেটার নিঃশ্বাস নেবার ব্যবস্থা করা। অ্যালার্জির চিকিৎসা করে শ্বাসনালীর ফোলাটা যদি একটু কমানো যায়, শেষ চেষ্টা স্টেটেক্টমি। ইস, যদি অক্সিজেনের বোতলটা থাকতো। আনিস বলল, ঘর খালি করে দিন, গরম পানি দিন, একটা বড় চামচ আনুন। আনিস তার ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করছে। তার মনে হচ্ছে স্কুলের স্পোর্টস হচ্ছে। 100 মিটার দৌড়ে সে নাম দিয়েছে। রেফারি হুইসেল দেবার সঙ্গে সঙ্গে তাকে প্রাণপণে দৌড়তে হবে। তার সঙ্গে যে দৌড়াবে তার নাম মৃত্যু। দৌড়ে মৃত্যুকে হার মানাতে হবে। একজন মহিলা গরুর মতো বড় বড় চোখে আনিসের দিকে তাকিয়ে আছেন। একটু পরপর তিনি কেঁপে কেঁপে উঠছেন। ডাক্তারের মনে হলো উনি ছেলের মা। অসংখ্য মহিলার মধ্যেও রোগীর মাকে সবসময় আলাদা করা যায়। আনিস মহিলার দিকে তাকিয়ে বলল, আমি রোগীর গলায় ফুটো করব, ভয় পাবেন না, এছাড়া অন্য উপায় নেই। মহিলা পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। 2 ঘন্টার মতো সময় পার হয়েছে। রোগীর দাদা উঠোনে জল চৌকিতে বসে তামাক খাচ্ছিলেন। তাকে একজন দৌড়ে এসে বলল, কাদের ভালো আছে, শ্বাসকষ্ট কমেছে, পানি খাইতে চায়। বৃদ্ধ বললেন, ডাক্তার সাহেব কি করতেছে?
উনি সিগারেট ধরাইছেন, বারান্দাত খাড়াইয়া সিগারেট খাইতেছেন। বৃদ্ধ বললেন, আমারে অজুর পানি দাও, অজু কইরা 2 রাকাত শুকরানা নামাজ পড়ব। 2টা গরু জবেহ কইরা মেহমানি দাও, আমার মানত ছিল। আরেকটা কথা, ডাক্তার সাবরে ভিজিটের টাকা দিবা না, এইটাতে উনার অপমান হবে। বৌমারে বলো ডাক্তারের পা শুইয়া যেন সালাম করে। বৃদ্ধ হঠাৎ কাঁদতে শুরু করলেন। নবনী, কখন এসেছ? নবনী বই হাতে উঠে দাঁড়ালো। প্রশ্নের জবাব দিল না। কিছু প্রশ্ন আছে, জবাব দিতে হয় না। প্রশ্নকর্তার জবাব পাবার আশায় প্রশ্ন করেন না। আনিসের সেই প্রশ্নটাও সেই গোত্রের। জবাব দিলে ক্ষতি নেই, না দিলেও ক্ষতি নেই। আনিস বলল, মিঠাপুর বলে একটা জায়গায় রোগী দেখতে গিয়েছিলাম। রোগীর অবস্থা খুবই খারাপ, ওরা আমাকে রেখে দিতে চেয়েছিল, ভাগ্যিস থাকেনি। নবনী বলল, রোদে পড়ে তুমি তো দেখি ঝলসে গেছো। আনিস হাসতে হাসতে বলল, তুমি খুব সুন্দর হয়েছ, চুল কেটেছ তাই না? হুম। পথে অসুবিধা হয়েছে? একা একা আসো কেন? কাউকে সঙ্গে নিয়ে এলেই তো হয়। এমন তো না যে তোমাদের বাড়িতে মানুষের অভাব। নবনী হালকা গলায় বলল, একা আসেনি তো। রবীন্দ্রনাথ ঠাকুর নান্দাল রোড স্টেশন পর্যন্ত সঙ্গে ছিলেন। আমি তোমার এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, রাজি হননি। আনিস অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী গম্ভীর গলায় বলল, ওনার মাথায় হঠাৎ করে গান এসে গেল বলে আমিও জোর করে নি। গানের একটা লাইনে এসেছে, অন্য লাইনগুলো আসেনি। লাইনটা হলো, আলো ভাঙার এই আলো। লাইনটা সুন্দর না? আনিস বলল, কিছুই বুঝতে পারছি না। কার সঙ্গে তোমার দেখা? কোন রবীন্দ্রনাথ? জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ, কবিগুরু। আনিসের মুখের হতভম্ব ভাব আরো প্রবল হলো। নবনী হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলল, তুমি এমন কাঠখোট্টা হয়ে যাচ্ছ কিভাবে? ঠাট্টা বুঝো না? ঠাট্টা করছিলাম। ঠাট্টা করছিলে? ইয়েস ডাক্তার সাহেব, তোমার চোখ মুখ শক্ত হয়ে যাচ্ছে, মনে হয় তুমি রেগে গেছো। না, রাগিনি। তোমার মধ্যে ঠাট্টা করার প্রবণতা আছে, এটা ভুলেই গিয়েছিলাম। তোমার ঠাট্টাগুলো অন্যরকম, হঠাৎ শুনলে ধাক্কার মতো লাগে। নবনী বলল, গোসল করে এসো, খেতে বসবো। আমার খিদে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এখন যদি চলে যায় আর ফিরে আসবে না। আচ্ছা শোনো, তোমাদের এখানকার ইমাম সাহেব নাকি ভূত হয়ে লোকজনদের ভয় দেখাচ্ছেন। মতিকে শুনলাম তাড়া করে পুকুরে নিয়ে ফেলেছে, সে আমাকে বলছিল। আনিস চুপ করে রইল। নবনী বলল, হ্যাঁ না কিছু একটা বলো। আনিস বলল, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তোমাকেও নিয়ে কখনো তাড়া করেননি? না। এই প্রসঙ্গটা থাক। থাকবে কেন? সব আলাপ একসঙ্গে করে ফেললে কিভাবে? কিছু তোলা থাক। থাক, তোলা থাক। নবনের ঘুম পাচ্ছে। সে হাই তুলতে তুলতে বলল, তোমার টেবিলের ড্রয়ারে দেখলাম একটা মেয়ের কয়েকটা ছবি, খুবই সুন্দর মেয়ে। সে কে? জহির খাঁ সাহেবের ভাইস্তি। তোমার ড্রয়ারে তার ছবি কেন? চেয়ারম্যান সাহেব মেয়েটার বিয়ে দিতে চান, আমাকে পাত্র খুঁজতে বলেছেন। এইসব ছবি পাত্রপক্ষকে দেবার জন্যে। এই মেয়ের পাত্র খোঁজার দরকার কি? পাত্ররাই তাকে খুঁজবে। তা ঠিক। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে রাত 11টা বেজে গেল। আনিস বলল, টায়ার্ড হয়ে এসেছ, শুয়ে পড়ো। আজ গরম কম আছে, ভালো ঘুম হবে। এই কয়দিন প্রচণ্ড গরম পড়েছিল, তুমি তো আবার গরম একেবারেই সহ্য করতে পারো না। নবনী বলল, আমি শীতও সহ্য করতে পারি না, দুটাই আমার অসহ্য, তবে গরমটা বেশি অসহ্য। তোমাদের এখানে মশা কেমন? মশা নেই। তাহলে মশারি খাটাবে না। মশারির ভেতর আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না। বেশ তো, মশারি খাটাবো না।
তোমার কাছে আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ? আগে বলো। অনুরোধ শুনে রাগ করবে না? আনিস বিস্মিত হয়ে বলল, এমন কি অনুরোধ আছে যা শুনে রাগ করতে পারি? রাগ করার সম্ভাবনা আছে বলেই তো বলছি। বলো, রাগ করবে না? রাগ করব না। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, অনুরোধটা হচ্ছে আমি একা ঘুমোতে যাব, দুজন আলাদা শুব। আনিসের মনে হলো নবনী ঠাট্টা করছে। সে বিচিত্র ধরনের ঠাট্টা করে। তার এই কথাও ঠাট্টা। আনিস যখন বলবে আচ্ছা আলাদা খাটে ঘুমাও, তখনই নবনী খিলখিল করে হেসে উঠবে। নবনী বলল, গম্ভীর হয়ে আছো কেন? কিছু বলো। আনিস বলল, কোনো সমস্যা নেই, আলাদা খাটে ঘুমাও। নবনী বলল, থ্যাংক ইউ। তাকে দেখে মনে হলো সে এক ধরনের টেনশন বোধ করছিল। এখন আর সেই টেনশন নেই, সে নিশ্চিন্ত বোধ করছে। নবনী বলল, রাতে ঘুমোতে যাবার আগে আগে আমি হালকা লিকার করে এক কাপ চা খাই, তুমি খাবে? আনিস বলল, না। নবনী বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছ, রাগটা চেপে আছো। আমি রাগ করিনি, তুমি এই খাটে শো, আমি পাশের ঘরে আছি। ওই ঘরে তো ফ্যান নেই, ঘুমাবে কিভাবে? আমার অভ্যাস আছে। নবনী বলল, রাতে দুঃস্বপ্ন দেখে যদি চিৎকার করতে থাকি তুমি কিন্তু ধাক্কা দিয়ে আমার ঘুম ভাঙাবে। দুঃস্বপ্ন কি রোজ রাতেই দেখো? হ্যাঁ, আজ যে দেখবো এটা প্রায় নিশ্চিত। আজ হয়তো দেখব ইমাম সাহেব আমাকে তাড়া করছেন। আনিস বলল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, ঘুম গাঢ় হবে, স্বপ্ন দেখবে না। নবনী ওষুধ খেয়ে সহজ গলায় বলল, ঘুম না আসা পর্যন্ত এসো কিছুক্ষণ গল্প করে। আনিস বলল, বেশ তো, গল্প করো। তুমি কি কিংবদন্তি ডাক্তার হয়ে গেছো? লোকজন তোমাকে নিয়ে নতুন কোনো গল্প বানিয়েছে? নাম কি এখনো সাইকেল ডাক্তার আছে? সাইকেল নেই, সাইকেল ডাক্তার নাম থাকার তো কথা না। আনিস কিছু বলল না। নবনী বলল, আমি বড় মাছ রান্না করা শিখেছি, একদিন বড় মাছ আনিও তো, রান্না করে খাওয়াবো। আচ্ছা, রান্না শিখেছি তোমার মার কাছে। ও বলতে ভুলে গেছি, ওখানে আসার আগে তোমার বাবা মার সঙ্গে দেখা করে এসেছি। তারা ভালো আছেন, তবে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়েছে, কথা বন্ধ। তোমার বাবা বাসায় খাচ্ছেও না, হোটেল থেকে খেয়ে আসছেন। আনিস বলল, এটা নতুন কিছু না। নবনী বলল, ওনাদের ঝগড়া মান অভিমান আমার কিন্তু খুব পছন্দ। তোমার সঙ্গে নিশ্চয়ই আমার এইরকম মজার ঝগড়া হবে না। আনিস বলল, তা হবে না, আমি তাদের মতো না। তুমি কিরকম? একটু আলাদা। কিরকম আলাদা? আনিস জবাব দিল না। তার সিগারেট খেতে ইচ্ছা করছে। নবনীর সামনে সিগারেট খাওয়া যাবে না। সে উঠে পড়ল। নবনী বলল, কোথায় যাও? তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি একটা সিগারেট খেয়ে আসি। আমার সামনেই খাও, কিচ্ছু হবে না। আনিস বলল, না। নবনীর দুঃস্বপ্নটা শুরু হয়েছে। শুরুটা সুন্দর। ঘুমের মধ্যেই নবনী বুঝতে পারছে এই সুন্দরের শেষটা ভালো না, শেষটা ভয়ঙ্কর। শেষটা সে আন্দাজও করতে পারছে। নবনী হাঁটছে রেললাইনের স্লিপারে পা রেখে রেখে। সামনেই ব্রিজ, যাচ্ছে ব্রিজের দিকে। চারদিক খুব সুন্দর, সবুজে সবুজ হয়ে আছে। বন জঙ্গল ঝোপঝাড় কিচ্ছু নেই। দৃষ্টি আটকে যাচ্ছে না। আকাশ দেখা যাচ্ছে, সেই আকাশের রঙও হালকা সবুজ। নবনী বুঝতে পারছে ব্রিজের ওপর ওঠা মাত্রই দুঃস্বপ্ন শুরু হবে। উল্টো দিক থেকে ট্রেন আসতে শুরু করবে। সে তখন না পারবে ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে নদীতে পড়তে, না পারবে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এক্ষুনি ট্রেনের লাইন থেকে সরে দাঁড়ানো। সেটাও সম্ভব না।
স্বপ্নে স্বাধীন ইচ্ছা বলে কিচ্ছু নেই। স্বপ্ন হলো পরিপূর্ণ সমর্পণ। যিনি স্বপ্নে তাকে নিয়ন্ত্রণ করছেন তিনি নবনীকে অবশ্যই ব্রিজে নিয়ে তুলবেন, মাঝামাঝি পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাবেন, তারপর উল্টো দিক থেকে কোনো এক অন্তনগর ট্রেন ছেড়ে দেবেন। সেই ট্রেন দিগন্ত কাঁপিয়ে ঝড়ের গতিতে আসতে শুরু করবেন। স্বপ্নের নিঃসঙ্গ জগতে তাকে রক্ষা করার কেউ থাকবে না। নবনী এখনো ব্রিজ পর্যন্ত পৌঁছায়নি। তার আগে সে ঘুমের মধ্যে বেকুল হয়ে কাঁদতে লাগলো, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, নবনী ছটফট করছে। তার ঘুম ভাঙানোর জন্যে কেউ আসছে না। নবনীর ঘুম ভাঙল অনেক বেলায়। ঘরে ঝলমলে রোদ, জানালা ভেঙে পায়ের পাতায় রোদ পড়েছে, পা চিরবির করছে, শরীরে আরামদায়ক আলস্য। রোদ থেকে পা সরিয়ে নিতেও আলসেমি লাগছে। রাতে রেল লাইন ঘটিত দুঃস্বপ্নের পরেও ঘুম যে শুধু ভালো হয়েছে তা না, খুব ভালো হয়েছে। ঘুমের ট্যাবলেট চমৎকার কাজ করেছে। ট্যাবলেটের নামধাম জেনে নিতে হবে। সকালে জেগে ওঠার পরের 10 মিনিটের আলসেমির আনন্দের সীমা নেই। নবনের খাটে উঠে বসতেও ইচ্ছে করছে না। কেউ যদি টেনে বিছানায় বসিয়ে দিত, কাজের ছেলেটার নাম মনে পড়ছে না। তাকে ডেকে ফুটন্ত পানির কথা বলতে হবে। এই ছেলে চা কেমন বানায় এখনো জানা হয়নি। দিনের প্রথম চাটা খারাপ হলে পুরো দিনটাই নষ্ট হবে। দিনের প্রথমটা এবং রাতে ঘুমোতে যাবার আগের 1 গ্লাস ঠান্ডা পানি নবনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যে কদিন এখানে থাকবে ঠান্ডা পানির সমস্যা হবে। রাতে ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি পাওয়া যাবে না। এটা ভেবে নবনীর এখনই খারাপ লাগছে। আনিস যে বাড়িতে নেই এটা বোঝা যাচ্ছে। সিক্স সেন্স কিনা কে জানে, কে বাড়িতে আছে কে নেই এটা নবনীর চোখ বন্ধ করে বলে দিতে পারে। কেউ যখন বাড়িতে থাকে তখন তার শরীরের জীবন্ত গন্ধ বাড়িতে ভাসতে থাকে। সে চলে গেলে গন্ধটা চলে যায়। ছোটবেলায় এই পরীক্ষা সে অনেকবার দিয়ে অনেক লোকজনকে চমৎকৃত করেছে। এখনও এই পরীক্ষা দিলে ভালো নম্বর পাবে। নবনী উঠে বসল। এমনিতেই ঘুম ভাঙার পর তার মন প্রফুল্ল ছিল। উঠে বসার পর মন প্রফুল্লতম হয়ে গেল। খাটের মাথার পাশে রাখা টেবিলে ফ্লাক্সের পাশে টি ব্যাগ, দুধ, চিনি। কাজটা আনিস করে গেছে। ফ্লাক্সে গরম পানি যে আছে এটা নিশ্চিত। নবনী টেবিলের দিকে হাত বাড়ালো। ফ্লাক্সের পাশে খাম। আনিস চিঠি লিখে গেছে। আনিসের হাতের লেখা ডাক্তারদের হাতের লেখার মতো জড়ানো না, স্পষ্ট সুন্দর অক্ষর। নবনী খাম খুলে চিঠি বের করল। নবনী, খুব আরাম করে ঘুমোচ্ছ বলে ঘুম ভাঙালাম না। সকাল 8টায় আমাকে ক্লিনিকে যেতে হয়। ভেবেছিলাম আজ ছুটি নিয়ে তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করব। সম্ভব হলো না। ফ্লাক্স ভর্তি গরম পানি রেখে গেলাম। আর কিছু যদি লাগে সুজাত মিয়াকে বলবে, সে ব্যবস্থা করবে। সে কথা বলে না কিন্তু কাজে খুব দক্ষ। নাস্তা খেয়ে নিও। আমার ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। দুপুরে কি খেতে চাও সুজাত মিয়াকে বলবে। তোমার যা খেতে ইচ্ছে করে বললেই সুজাত মিয়া রেঁধে দিবে। ও সব রান্না জানে। আনিস। নবনী চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর গলায় ডাকল, সুজাত মিয়া। সুজাত দরজা ধরে দাঁড়ালো। তার চোখ মেঝেতে। পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে সে মেঝেতে অদৃশ্য নকশা করছে। দৃষ্টি সেই নকশায় নিবন্ধ। সুজাত মিয়া যে শুধু কথাই কম বলে তা না, চোখের দিকেও তাকায় না। তোমার ভাইজান চিঠিতে লিখেছে আমি দুপুরে যা খেতে চাই তাই রেঁধে খাওয়াতে পারবে। পারবে? সুজাত মিয়া চোখের দিকে না তাকিয়ে হাসূচক মাথা নাড়ল। নবনী গম্ভীর গলায় বলল, দুপুরে আমি পিৎজা খেতে চাই।
পিৎজা বানাবে? ঠিক আছে। সুজাত এবার চোখের দিকে তাকালো এবং চট করে চোখ নামিয়ে নিল না, তাকিয়েই রইল। নবনী বলল, আমি এ বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করেছি তুমি কারো চোখের দিকে তাকাও না, ক্রমাগত মেঝের দিকে তাকিয়ে থাকো বলে তোমার ঘাড়ও বকের মতো বেঁকে গেছে। তুমি যাতে আমার চোখের দিকে তাকাও এই জন্যই পিৎজা খেতে চেয়েছি। আমি নিশ্চিত ছিলাম পিৎজা খেতে চাই শুনলেই তুমি চমকে আমার চোখের দিকে তাকাবে। বুঝতে পারছো কি বলছি? নবনী হাসি মুখে উত্তরের জন্য অপেক্ষা করছে। সুজাত মিয়া উত্তর দিল না, চুপ করে রইল। নবনী বলল, এখন তোমাকে চা বানানো শেখাবো, মন দিয়ে শিখবে। এরপর থেকে যেভাবে শেখালাম ঠিক সেইভাবে চা বানিয়ে দেবে, পারবে না? সুজাত মিয়া হাসূচক মাথা নাড়ল। নবনী বলল, চা বানানো শেখাবার পর আমি তোমাকে নিয়ে গ্রাম দেখতে বের হব। তোমাদের এখানে শ্মশান ঘাট আছে, তোমার ভাইজানের চিঠি পড়ে জেনেছি সেখানে শ্মশান বন্ধুদের একটা বসার ঘর আছে, যার মেঝে শ্বেত পাথরে বাঁধানো। আমাকে সেখানে নিয়ে যাবে? জি, আচ্ছা। এই তো কথা বলেছ, এখন থেকে আমার সঙ্গে কথা বলবে। এসো এখন চা বানানো শেখাই, ওয়ার্কশপ অন টি মেকিং। সুজাত ফিসফিস করে বলল, চা বানাইতে জানি। নবনী কড়া গলায় বলল, বাজে কথা বলবে না। চা বানানো রন্ধন শিল্পের অতি কঠিন অংশ, খুব কম মানুষই এটা জানে। আমি কি করছি মন দিয়ে দেখো। প্রথমে কাপ দুটা টি ব্যাগে নিলাম, 1 চামচ গরম পানি ঢেলে দিলাম টি ব্যাগে। ব্যাগের ভেতরে শুকনা চা পাতা এই পানিতে নরম হতে থাকবে। এই ফাঁকে চায়ের কাপ চামচ ধুয়ে ফেলতে হবে গরম পানিতে। গরম পানিতে চায়ের চামচ ধোয়া অতি জরুরি, এতে চামচটা গরম হয়। তা না করলে ঠান্ডা চামচ চা থেকে অনেকটা তাপ নিয়ে নেবে, চা হয়ে যাবে ঠান্ডা। সুজাত কাছে এগিয়ে এসেছে, খুবই আগ্রহ নিয়ে চা বানানো দেখছে। সে নবনীর চোখের দিকে কোনো রকম সংকোচ ছাড়াই তাকাচ্ছে। নবনী বলল, তোমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে না? সুজাত মাথা নাড়ল। নবনী বলল, মাথা নাড়ানাড়ি করবে না, মুখে কথা বলো। গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে? দূর আছে, জংলা পার হইয়া যাইতে হয়। তোমাদের এদিকে জঙ্গল আছে নাকি? কত দূর? মেলা দূর। হাঁটতে হাঁটতে যাওয়া যাবে? ফিরতে দিরং হইব, দুপুর পার হইব। হোক দুপুর পার, চলো রেল লাইন দেখতে যাব। তোমার ভাইজান দুপুরে ভাত খেতে এসে দেখবে ঘর তালাবদ্ধ, কেউ নেই। সে আমাদের কোথাও খুঁজে পাবে না, মজা ভালোই হবে। রেল লাইন দেখার পর যদি দেখি হাতে সময় আছে তাহলে মন্দির দেখতে যাব। নবনী মিটিমিটি হাসছে। সুজাত মিয়ার মনে হলো ভাইজানের স্ত্রী মানুষটা অন্যরকম। ভাইজান ভালো, তার স্ত্রীও ভালো, দুজন দুই রকম ভালো। একটা ব্যাপার শুধু মিলছে না, ডাক্তার সাহেবের পরিবার অতিরিক্ত সুন্দর। যারা অতিরিক্ত সুন্দর তারা ভালো হয় না, তাদের মধ্যে বড় কোনো দোষ থাকে, এটা পরীক্ষিত। নবনীর মাথায় বাহারি লাল রঙের ছাতা, সুজাত মিয়ার কাঁধে ব্যাগ, ব্যাগ ভর্তি চায়ের সরঞ্জাম। নবনী এগুচ্ছে দ্রুত পায়ে, ঝাঁঝা রোদ, কিন্তু তার হাঁটতে ভালো লাগছে। মাঝে মাঝে গরম বাতাসের ঝাপটা চোখে মুখে লাগছে, শরীর চিরবির করে উঠছে। এই চিরবিরানিও ভালো লাগছে। গ্রামের মানুষজন কৌতূহলী চোখে তাকে দেখছে, তাদের কৌতূহলী চোখের দিকে তাকাতেও মজা লাগছে। তারা কি ভাবছে জানতে পারলে ভালো হতো। এটা সম্ভব না। সুজাত মিয়া এখন বেশ সহজভাবেই নবনীর সঙ্গে গল্প করছে। তার গল্প বলার ভঙ্গি খুবই সংক্ষিপ্ত। গল্প শুরু করে সে চুপ করে যায়, বাকি অংশ প্রশ্ন করে করে বের করতে হয়। যেমন সুজাত মিয়া বলল, মেয়ে আসছে, হোয়েলদা বোরকা। নবনী বলল,
কোন মেয়ে এসেছে বোরখা পরে? ইমাম সাহেবের। যিনি মারা গিয়েছেন সেই ইমাম সাহেব? হুম। সাকিনা। সাকিনা কি মেয়ের নাম? হুম। কবে এসেছে? আজ সকালে। খুব কাঁদতেছিল। কাদারই তো কথা, বাবা মারা গেছে, বাবার কবর দেখতে এসেছে। কাঁদবে না তো কি করবে? খিলখিল করে হাসবে। 2 হাত দিয়ে তেঁতুল গাছ ধইরা কাঁদতেছিল। যে তেঁতুল গাছে তার বাবা ফাঁসি দিয়েছিল সেই তেঁতুল গাছ। আহারে বেচারি, তেঁতুল গাছ কাটাইয়া ফেলবো, চেয়ারম্যান সাহেব হুকুম দিছে। তেঁতুল গাছ কাটাবে কেন? তেঁতুল গাছের দোষ লাগছে। মানুষ যে গাছে ফাঁস নেয় সেই গাছে দোষ লাগে। নবনী সুজাত মিয়ার দিকে তাকালো। গল্প শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি আছে সেটা জানার চেষ্টা। সুজাত নিঃশ্বাস ফেলে বলল, তেঁতুল গাছটার তেঁতুল ছিল খুবই মিষ্টি। নবনী ধমক দিয়ে বলল, বাজে কথা বলবে না সুজাত মিয়া, তেঁতুল কখনো মিষ্টি হয় না। তেঁতুল একটা টক ফল। আরবের তেঁতুল মিষ্টি হয়। এটা তো আরব না, বাংলাদেশ। তাছাড়া ওই তেঁতুল গাছের তেঁতুল আমি খেয়েছি, ভয়ঙ্কর টক। আমার সঙ্গে কখনো বানিয়ে কথা বলবে না। আমি নিজে কখনো বানিয়ে কথা বলি না, অন্যরা বললে রাগ করে। বুঝতে পারছো? যে সুজাত মিয়া, তোমার খিদে লেগেছে? না। খিদে লাগলে বলবে, ব্যাগে বিস্কিট আছে, আপেল আছে। রেল লাইন আর কত দূর? দূর নাই। অনেকক্ষণ থেকেই তো বলছো দূর নাই, তারপরেও তো দেখা পাচ্ছি না। সুজাত মিয়া দাঁত বের করে হাসল। কারণ অনেকক্ষণ থেকে সে যদিও দূর নেই বলছিল, এখন সত্যি আর দূর নেই। বাগটা পার হলেই রেল সড়ক। নবনী রেল সড়কে উঠে এসেছে। সে খুবই বিস্মিত বোধ করছে। অবিকল এইরকম রেল লাইন সে স্বপ্ন দেখেছে। কোথাও দৃষ্টি আটকাচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে ফাঁকা মাঠ। রেল লাইনের 2 পাশে কাশবন। বাতাসে কাশফুল কাঁপছে, ঢেউয়ের মতো হচ্ছে। স্বপ্নের কাশফুলগুলো এভাবেই কাঁপছিল। রেল লাইনের স্লিপারে পা রেখে নবনী এগোচ্ছে। তার শরীর কেমন ঝিমঝিম করছে। স্বপ্নে সে এভাবেই হাঁটছিল। স্বপ্নে সে ছিল একা। এখানে তার পাশে আছে সুজাত মিয়া। পা ছোট বড় হলেও সুজাত দ্রুত হাঁটতে পারে। নবনী বলল, আশেপাশে কোনো ব্রিজ আছে? নদীর উপর পুল? সুজাত মিয়া বলল, আছে। কোথায়? সামনে না পেছনে? সামনে, তালবন্দির পুল। যাইবেন? নবনীর খুবই যেতে ইচ্ছা করছে। ব্রিজটাও স্বপ্নের ব্রিজের মতো কিনা দেখা দরকার, কিন্তু আজ না, অন্য আরেকদিন যাবে। একা একা যাবে, হয়তো কালই যাবে। সুজাত মিয়া। জি। যেভাবে শিখিয়েছি ঠিক সেভাবে চা বানাও তো। রেল লাইনের উপর পা ছড়িয়ে বসে চা খাবো। ট্রেন আসবো। ট্রেন আসনের সময় হয়েছে। দুপুরের ট্রেন। আসুক না ট্রেন। ট্রেন ট্রেনের মতো আসবে, আমরা আমাদের মতো চা খাবো। নবনী ট্রেন লাইনের উপর বসেছে। কি মনে করে যেন মাথার উপর ধরে রাখা ছাতাটা ছুঁড়ে ফেলল। বাতাস লেগে সেই ছাতা ভাসতে ভাসতে কাশ ফুলে রেগে যাচ্ছে। সুজাত মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে বেশ চিন্তিত বোধ করছে। জিনের আসর হয়নি তো? মেয়ে রূপবতী হলে জিনের আসর হবেই। সেই মেয়ে যদি ভর দুপুরে খোলা চুলের জংলার ভেতর দিয়ে যায় তাহলে তো কথাই নেই। আনিসের ক্লিনিকে আজ খুব রোগীর ভিড়। এর মধ্যে একজন এসেছে সাপে কাটা রোগী। এই সময় সাপে কাটা রোগী আসে না। শীত আসতে শুরু করেছে। সাপদের এখন দীর্ঘদিনের জন্য গর্তে ঢোকার প্রস্তুতি নেবার সময়। মানুষের গায়ে ছবল দেওয়ার চেয়েও তারা ব্যস্ত থাকে ঘুমোবার আয়োজনে। সাপে কাটা রোগীকে ঘিরে বেশ ভিড়। রোগীর বয়স 40-45। অত বলশালী ব্যক্তি। সে ঝিম মেরে গেছে।
রোগীর ছেলে মেয়ে এবং 2 স্ত্রী চলে এসেছে। 2 জন স্ত্রী পাল্লা দিয়ে কাঁদছে। আনিস রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। আগে সাপে কাটা রোগীকে কেউ ক্লিনিকে আনতো না, ওঝারা গিয়ে ঝাড়ফুঁক করত। আজকাল ক্লিনিকে আনছে। আনিস অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিছু আনিয়ে রেখেছে। এই ইঞ্জেকশনগুলো দামি, ঠান্ডায় রাখতে হয়। ক্লিনিকে ফ্রিজ নেই। গরমে ইঞ্জেকশনগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবার কথা। তাছাড়া এক এক ধরনের সাপের জন্য এক এক রকম অ্যান্টিভেনম। কোন সাপে কামড়েছে তা জানা দরকার। আনিসের ধারণা, গ্রামের মানুষরা সাপের সঙ্গে বাস করলেও সাপ চেনে না। সাপে কাটা রোগী যে নিজের চোখে সাপকে ছবল দিতে দেখেছে, সেও সাপটা কিরকম বলতে পারে না। কি সাপ? প্রশ্ন করলে একটাই উত্তর, কালো সাপ। আনিসকে দেখে রোগী হাউমাউ করে উঠল। ডাক্তার সাহেব, আমারে বাঁচান, কাল সাপ দংশন করছে। রোগীর কান্না শুনে তার 2 স্ত্রী আরো উঁচু গলায় কান্না শুরু করলো। এই 2 জনের মধ্যে পাল্লাপাল্লি ব্যাপার আছে। 2 জনে চেষ্টা করছে কে কার চেয়ে বেশি শব্দ করে কাঁদতে পারে। রোগী ওদের দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, চুপ। 2 জনে সঙ্গে সঙ্গে চুপ করে গেল। কোথায় কামড় দিয়েছে? বুড়ো আঙ্গুলের সিপাত। সাপটা দেখেছেন? আফসা আফসা দেখছি। কালো সর্প। 2 আঙ্গুলের ফাঁকে গভীর ক্ষত। সাপ দাঁত ফুটিয়ে এমন গভীর ক্ষত কখনোই করবে না। পুরা পা নীল হয়ে ফুলে উঠেছে। এটা হয়েছে শক্ত করে দড়ি দিয়ে বাঁধার জন্যে। মাংস কেটে দড়ি ডেবে আছে। ফাউজ হইল্লা যাইতাছে ডাক্তার সাহেব। কতক্ষণ আগে কামড়েছে? সন্ধ্যা রাতে সবল দিছে। পিসাব করতে জংলাতে গেছিলাম, তখন ঘটনা ঘটছে। গত বছরও এই জংলাতে সাপের সবলে মানুষ মরছে। এই বছর মরবো আমি। পায়ে বাঁধন কখন দিয়েছেন? রাইতেই বাঁধেছি। খবর পাই আমার বড় বউ এর বাপের বাড়ি থেকে ছোট শ্যালক আসছে। হ্যাঁ, শক্ত বাঁধেছে। আনিস বলল, আপনাকে সাপে কামড়ায়নি, কাটার খোঁচা লেগেছে। পায়ের বাঁধন খুলে দিলেই জ্বলনি কমবে। আমি নিজের চোখে সাপ দেখছি ডাক্তার সাহেব। আপনার হাতে টর্চ, হারিকেন এইসব কিছু ছিল? জি না। তাহলে সাপ দেখবেন কিভাবে? জঙ্গলে আলো কোথায়? কৃষ্ণপক্ষের রাত। রোগী চুপ করে গেল। আনিস তার পায়ের বাঁধন কেটে দিয়ে বলল, গরম 1 কাপ চা খান, খেয়ে বাড়ি চলে যান। রোগী গা ঝাড়া দিয়ে উঠে বসল। রোগীকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা খানিকটা হতাশ হলো। সাপে কাটা রোগী গা ঝাড়া দিয়ে উঠে বসার মধ্যে কোনো নাটকীয়তা নেই। এই গল্প কাউকে করলে সে মজা পাবে না। সাপে কাটা রোগী মারা গেছে, কলার ভেলায় তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই গল্প মজার। এই গল্প করতেও আনন্দ, শুনতেও আনন্দ। রোগী বিড়ি ধরিয়ে গম্ভীর ভঙ্গিতে টানছে। এক স্ত্রী পাখা দিয়ে তাকে বাতাস করছে। অন্য স্ত্রী স্বামীর সেবা করার কোনো কিছু না পেয়ে মন খারাপ করেছে। রোগী আনিসের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি চল্লা যাইতেছি। আমার নামটা একটু ইয়াদ রাইখেন। আমার নাম হেকিম আলী, জিলকান্দার হেকিম আলী। আপনার যে কোনো প্রয়োজনে আমি জান দিয়া দিব। আপনি আমারে জীবন দিয়েছেন, এই জীবন আমি আপনারে দিয়া দিলাম। জিলকান্দার হেকিম আলী দেনা রাখে না। আনিস বলল, আমি জীবন দিব কি? আপনাকে তো সাপেই কামড়ায় নেই। হেকিম আলী বিড়িতে লম্বা টান দিয়ে নিচু গলায় বলল, আমারে যে সাপে কেটেছে এটা আমি জানি, আপনি জানেন না। সাপের বিষ কেমনে আপনি পানি বানাইছেন সেটা আপনি জানেন, আমি জানি না। আমার জানার দরকারও নাই। তাই ডাক্তার সাহেব, একটা কথা আপনারা বইল্লা যাইতেছি। হেকিম আলী তার জীবন আপনার হাতে দেয়া গেল। নামটা ইয়াদ রাখবেন, জিলকান্দার হেকিম। আনিস বিরক্ত বোধ করছে। অঞ্চলের লোকজন তাকে নিয়ে গল্পগাথা বানানো শুরু করেছে। তার মধ্যে রহস্যময়তা আরোপ করার চেষ্টা করছে।
গ্রামের মানুষ রহস্যমানব তৈরি করতে পছন্দ করে। আনিস জানে সে যে মাঝে মাঝে শ্মশান ঘাটায় বসে থাকে তা নিয়েও গল্প তৈরি হয়েছে। এইসব গল্পের ফল বেশিরভাগ সময়ই শুভ হয় না। আজিজ মিয়া সকাল থেকেই আনিসের ক্লিনিকে বসে আছে। ভূতের ভয়ে রাতে তার ঘুম হয় না। চোখ বন্ধ করলেই মনে হয় ইমাম সাহেব তার আশেপাশে আছেন। আজিজ মিয়া ডাক্তারের কাছে এসেছে ঘুমের ওষুধ নিতে। সে ওষুধ তাকে আগেই দেওয়া হয়েছে, কিন্তু সে যাচ্ছে না। আনিসের ধারণা মানুষটা তাকে গোপন কিছু কথা বলতে চায়। ক্লিনিক ফাঁকা হবার পর আনিস বলল, আজিজ সাহেব, আপনি কি আরো কিছু বলবেন? আজিজ মিয়া অপ্রস্তুত গলায় বলল, না, কোনো কাজ নাই, এই জন্যই আপনার সামনে বসে আছে। আপনি রোগী দেখেন, এটা আমার দেখতে ভালো লাগে। আনিস বলল, আজকের মতো রোগী দেখা শেষ, আমি এখন উঠব। আমিও উঠব ডাক্তার সাহেব, চলেন আপনার বাড়ি পর্যন্ত আগায়ে দিই। আনিস উঠে দাঁড়িয়েছিল, আবার বসে পড়ল। শান্ত গলায় বলল, আমি নিশ্চিত যে আপনি আমাকে কিছু বলতে চান, বলুন শুনে। আজিজ মিয়া বিব্রত গলায় বলল, মনটা অত্যধিক খারাপ, এইটা বলতে চাই, আর কিছু না। মন খারাপ কেন? জহির খাঁ সাহেব আমারে দেখতে পারে না, আমি কিছু করি নাই, তারপরেও আমারে দেখতে পারে না, এই জন্য মনটা খারাপ। আপনাকে দেখতে পারে না কিভাবে বুঝলেন? এটা না বোঝার কোনো কারণ নাই। শখের জন্য আড়ংয়ের একটা সার কিনছিলাম, ওনার ধারণা হয়েছে আমি পাল্লাপাল্লি খেলায় নামছি। মনটা অত্যধিক খারাপ ডাক্তার সাহেব, রাইতে যে আমার ঘুম হয় না এইটাও একটা কারণ। খুবই মনোকষ্টে আছি ডাক্তার সাহেব। কখন কি হয় মানে কি? মানে কিছু না, এমনি বললাম। আমার সামান্য টাকা পয়সা হয়েছে, এটা সত্য, তাই ওনার সাথে পাল্লা দিব এইটা কেমন কথা? আনিস বলল, তুচ্ছ জিনিস নিয়ে মন খারাপ করে থাকবেন না। জহির সাহেবের সঙ্গে সম্পর্ক খারাপ আছে, সম্পর্ক ভালো হবে। আজিজ সাহেব ছোট নিঃশ্বাস ফেলে বলল, সম্পর্ক ভালো হওয়ার কোনো আশা নাই। এমন বিপদে পড়েছি, এখন একলা চলাফেরা করি না। লোকে ভাবতেছে ভূতের ভয়ে একলা চলাফেরা বন্ধ করছি। ভূতের ভয়ে বাজারের লোকজনের মধ্যে থাকি। আসলে ঘটনা অন্য। কাউকে না বললা পারতাছিলাম না বললা আপনারে বললাম। গ্রামের পলিটিক্স বড়ই কঠিন পলিটিক্স। আপনি শহরের ছেলে, আপনি বুঝবেন না। কোনদিন শুনবেন আমার মরা লাশ পুষ্করিণীতে ভাসতেছে। গ্রামের রটনা হইব ভূতে আমারে পুষ্করিণীতে ফেলাইয়া মারছে। আনিস বাসায় ফিরল দুপুর 1টায়। বাসা তালাবদ্ধ, নবনী নেই, সুজাত মিয়াও নেই। বাড়ির বাইরেই উঠানে আনিসের চুরি যাওয়া সাইকেল। কেউ একজন সাইকেলটা রেখে গেছে। আনিসের ভ্রু কুঁচকে গেল। চুরি যাওয়া সাইকেল ফেরত পাওয়া আনন্দের ঘটনা। সমস্যা হলো এখন এই সাইকেল নিয়ে নানান গল্প শুরু হবে। ডাক্তারকে সাধারণ মানুষের স্তর থেকে টেনে রহস্য মানবের স্তরে আনার প্রক্রিয়ায় সাইকেল ফেরত পাওয়ার ঘটনাটাও কাজ করবে। জহিরুদ্দিন খাঁ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বেলা দ্বিপ্রহর। তার ক্ষুধার উদ্রেক হয়েছে। গরম পানি আনা হয়েছে। জলচৌকিতে বসে তিনি গোসল সারবেন। গোসলের আগে তাকে কিছুক্ষণ দলাই মলাই করা হবে, এতে তার ক্ষুধা বৃদ্ধি হবে। দুপুরের খাবারটা আরাম করে খাবেন। দুপুরে খাবারের পর 2 ঘন্টার দিবানিদ্রা তার দীর্ঘদিনের রুটিনে ব্যতিক্রম করলেই শরীর জানান দেয়। গরম পানির বদলে একদিন যদি ঠান্ডা পানি গায়ে দেন, সঙ্গে সঙ্গে গা মেজমেজ, বদহজম। রুটিনের ব্যতিক্রম তিনি সচরাচর করেন না, আজ মনে হয় করতেই হবে। তার সামনে বেঞ্চে একজন বোরখাওয়ালি বসে আছে। এই বোরখা কঠিন বোরকা। বোরকার পেছনের মুখ দেখা দূরে থাক, চোখও দেখা যাচ্ছে না।
বোরকাওয়ালের পরিচয় এবং উদ্দেশ্য জেনেও জহিরুদ্দিন খাঁ বিস্মিত। মনে মনে বলেও ফেলেছেন, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকতে হয়। মেয়ে মানুষ পুরুষ হবার চেষ্টা করলে সমূহ বিপদ। একমাত্র কিয়ামতের আগে আগে মেয়ে মানুষকে পুরুষের উপরে স্থান দেওয়া হবে। তখন তাদের চোখের ইশারায় সংসার চলবে। পুরুষ হবে ছাগলের মতো। তাদের একমাত্র কাজ হবে স্ত্রীর দিকে করুণ নয়নে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করা। কিন্তু সেই কিয়ামতের তো এখনো দেরি আছে। জহিরুদ্দিন খাঁ বোরখাওয়ালির নাম আগে একবার শুনেছেন, তারপরেও মাথা সামান্য ঝুঁকিয়ে বললেন, তোমার নাম যেন কি বললা? বোরখাওয়ালি শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার নাম সাকিনা। তুমি ইমাম ইয়াকুব মোল্লার মেয়ে? জি। তোমারই বিবাহের কথা চলতেছিল? পাট্য কলেজের শিক্ষক? জি। বিবাহ হয়েছে? জি না, বিবাহ ভেঙে গেছে। আফসোস, বিবাহ ভাঙল কেন? বোরখাওয়ালি সহজ কিন্তু স্পষ্ট গলায় বলল, পাত্রপক্ষ বাবজানের খবরটা পেয়েছিল। তাকে ন্যাংটা করে হাঁটানো হয়েছে। তিনি ফাঁস নিয়ে মরেছেন। এইসব খবর শুনলে আত্মীয়তা হয় না। জহির খাঁ গম্ভীর গলায় বললেন, তুমি খবর যা পেয়েছো তার মধ্যে কিছু ভুল আছে। তাকে ন্যাংটা করে হাঁটানো হয় নাই। শাস্তি আমি দিয়েছি, আমি জানি। সেরকম শাস্তি দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দেওয়া হয় নাই। তার পরনের পায়জামা খোলা হয় নাই। তুমি নিজে যখন এসেছো খোঁজ খবর নাও। রটনা বিশ্বাস করা ঠিক না। বাবাকে এই শাস্তি কেন দেওয়া হলো এটা নিয়ে আমি খোঁজ খবর করব। করো, অনুসন্ধান করে দেখো। কন্যা হিসেবে এটা তোমার কর্তব্য। আমি একটা মামলাও করতে চাই। জহির খাঁ অবাক হয়ে বললেন, কি মামলা? আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ভয়ঙ্কর লজ্জা দেয়া হয়েছে। বাবা আত্মঘাতী হয়েছেন। যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে মামলা। জহির খাঁ খুবই মজা পাচ্ছেন এমন ভঙ্গিতে বললেন, করো, মামলা করো। থানা এখান থেকে দূরে আছে। প্রথমে নান্দাইল রোড যাও, সেখানে রিক্সা পাবে। মামলা ছাড়া আরো কিছু করার ইচ্ছা আছে? জি। বলো, সবে একসঙ্গে শুনি। এখানে বাবার কবর হয়েছে। তার লাশ তুলে আমি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। এটা করতে পারলে ভালোই হয়। কাঠের বাক্সে করে নিয়ে যাওয়া অসম্ভব না। মুন্সি মৌলবীরা কি বলে আগে জানতে হবে। তারা যদি বলেন লাশ নেওয়া যাবে তাহলে নেওয়া যাবে। মুন্সি মৌলবীর কথা দিয়ে কি হবে? মুন্সি মৌলবীরা তো আমার বাবার জানাজাও করে নাই। কাজটা যে তারা ইচ্ছা করে করেছেন তা তো না। তারা কাজ করেছেন হাদিস কোরআন দেখে। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করেছো? না। পরিশ্রান্ত হয়ে আসছো, বিশ্রাম করো, গোসল করো, তারপর খাওয়া দাওয়া করো। তোমার থাকার জন্য একটা ঘর দিতে বলি। কোনো অসুবিধা নাই। তোমার পিতা যখন প্রথমে এখানে এসেছিলেন তখন প্রায় 2 বছর আমার বাড়িতেই ছিলেন। পরে মসজিদের কাছে তার ঘর উঠায় দেওয়া হয়েছে। আমি আপনার এখানে থাকবো না। কোথায় থাকতে চাও? মসজিদের কাছে বাবজান যে বাড়িতে থাকতেন সেখানে থাকবো। তোমার সাথে কে এসেছে? কেউ আসে নাই। মামলা মোকদ্দমা, লাশ কবর থেকে তোলা সময়ের ব্যাপার। তোমাকে কয়েকদিন থাকতে হইতে পারে। একা থাকবা? হ্যাঁ, একা থাকবো। ভয় পাইতে পারো। নানান কথা এখন শোনা যায়। তোমার পিতাকে নিয়ে কথা। তুমি বোধহয় শুনেছ। জি, আমি শুনেছি। এই জন্যই আমি আরো বেশি করে থাকতে চাই। ভূত প্রেতের কথা বাদ দাও। ভূত প্রেতের চেয়েও খারাপ জিনিস হলো এই মানুষ। এই অঞ্চলে খারাপ মানুষের অভাব নাই। তুমি অল্প বয়সী মেয়ে, একলা থাকবা। আমি ভয় পাই না। আপনি আমার থাকার ব্যবস্থা করে দেন। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? আমি চাল ডাল কিনে নেব, নিজেই রান্না করে খাবো। জহির খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভর দুপুরে আমার বাড়িতে আসছো, এই বেলা খাওয়া দাওয়া করো। তারপর না হয় তুমি যেটা চাইতেছো সেটার ব্যবস্থা করা যাবে। আমি আপনার এখানে খাবো না।
আমি গৃহস্থ মানুষ, দুপুরে গৃহস্থের বাড়িতে না খেলে অকল্যাণ হয়। আপনি মনে কিছু নিবেন না, আমি আপনার এখানে খাবো না। আচ্ছা ঠিক আছে। বোরখাওয়ালি উঠে দাঁড়ালো। জহির খা তাকিয়ে রইলেন। মেয়েটা লম্বা, তার বাবা ছোটখাটো মানুষ ছিলেন। মেয়ে বাবার মতো হয়নি, আবার ব্যবহারেও অমিল আছে। বাপ ছিল মেদামারা, মেয়ে শক্ত ধরনের। মেয়ের জিদ আছে, তবে মেয়ে ছেলের জিদ থাকা খারাপ, পুরুষের জিদ ভালো। কথায় আছে, জিদের পুরুষ হয় বাচ্চা, জিদের মেয়ে হয় বেশ্যা। জহির খা ভ্রুকুঞ্চিত অবস্থায় থাকলো। তিনি চিন্তিত বোধ করছেন না, তবে তার খিদা নষ্ট হয়ে গেছে। তার গোসলের পানি ঠান্ডা হয়ে গিয়েছে, পানি আবার গরম করতে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার খাস লোক বদি মিয়া শরীরে তেল মাখাতে শুরু করেছে। রসুন দিয়ে জাল দেয়া খাঁটি সরিষার তেল। এর সঙ্গে চায়ের চামচে 2 চামচ মধু মেশানো হয়েছে। এতে শরীরের বাহিরটা ঠান্ডা থাকে। গোসলের ঠিক পরে পরে আধা গ্লাস তোকমার শরবত খান। তোকমার শরবত শরীরের ভেতরটা ঠান্ডা রাখে, ভেতর বাহির 2 দিকই ঠান্ডা রাখতে হয়। বদি মিয়া, যে মেয়েটার কথাবার্তা কেমন শুনলা? ভালো, তেজ আছে। তেজ কয় প্রকার জানো? যে না, তেজ 2 প্রকারের, মুখের তেজ আর কাজের তেজ। যাদের মুখের তেজ থাকে তাদের কাজের তেজ থাকে না, যাদের কাজের তেজ থাকে তার আর মুখে কোনো তেজ থাকে না। খুবই সত্য কথা। যে কুত্তা ঘেউ ঘেউ করে সেই কুত্তায় কামড়ায় না, অতি সত্য কথা। জহির খা অলস গলায় বললেন, দেখি এখন একটা শিল্লুক ধরো, ভাঙ্গাইতে পারে কিনা দেখি। গা ধলাই মলাইয়ের সময় জহির খা খুব ঠান্ডা মেজাজে থাকেন। বদিকে তখন শ্লোক ধরতে বলেন। জহির খা শ্লোক ভাঙিয়ে অত্যন্ত আনন্দ পান। শ্লোক ভাঙানোর ব্যাপারে তার দক্ষতা আছে, বদি তাকে আটকাতে পারে না। বদি পিঠে তেল ডলতে ডলতে বলল, মাইয়া লোকের হাতের নাচে 700 মুখ কার আছে। জহির খা চোখ বন্ধ করে বললেন, মেয়ে মানুষের হাতের নাচে 700 মুখ সালুনি, সালুনি সালে মেয়েরা, সালুনির হাজার হাজার ফোঁটা। হয়েছে? যে হয়েছে, কন দেখি। জলেতে জন্ম তার, জলে ঘর বাড়ি, ফকির নহে ওজা নহে, মুখে আছে দাড়ি। জহির খা বললেন, চিংড়ি মাছ। বদি আনন্দের সঙ্গে বলল, আপনারে আটকানে কঠিন, আইসা দেখি এইটা পারেন কিনা। নৌকা নহে জলে চলে, শূন্যতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখিনি সকালে। কহেন কবি কালিদাস, এই শিল্লুক যে ভাঙাতে পারে সে আমার দাস। জহির খার মুখের হাসি বন্ধ হয়ে গেল, ভুরু কুচকে গেল। এই শ্লোকটা তিনি ভাঙাতে পারছেন না। তিনি গম্ভীর গলায় বললেন, এখন শরীরে পানি ঢালার ব্যবস্থা করো। বদি পানি ঢালতে শুরু করলো। জহির খা বিরক্ত মুখে বসে রইলেন। বদিকে জিজ্ঞাসা করলেই সে বলবে, জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না, মেজাজ খারাপ হচ্ছে। কবি কালিদাসের দাস হবার অপমানটা গায়ে বিচ্ছে। বদি, যে ডাক্তার সাহেব আর তার স্ত্রীরে আজ রাইতে আমার সাথে খানা খাইতে বলবা। যে আচ্ছা। নয়াপাড়া থেকে সৌগিরে খবর দিয়ে আনবা, জাদু দেখাইব। শহরের মেয়ে গ্যারাইম্মা জাদু তো দেখে নাই, দেখলে খুশি হইব। যে আচ্ছা। তোমার শ্লোকটা কি আরেকবার বলো দেখি। নৌকা নহে জলে চলে, শূন্যতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখি নিশাকালে। জহির খা চিন্তিত গলায় বললেন, জলেও চলে শূন্যতেও চলে, বলো কি? বদি হাসি মুখে বলল, জিনিসটা হইল, জিনিসটা কি তোমার বলার প্রয়োজন নাই, আমি বাইর করতেছি। জহির খা গভীর চিন্তায় ডুবে গেলেন। চৈত্র মাসের রোদে তালু ফাটে, কিন্তু এই রোদ তালু ভেদ করে মগজে ঢুকতে পারে না। আশ্বিন মাসের রোদ আবার অন্যরকম। এই রোদ তালু ভেদ করে মগজে ঢুকে যায়, মগজ উলট পালট করে দেয়।
ছাতা থাকা সত্ত্বেও নবনী আশ্বিন মাসের রোদ পুরোটা মাথায় নিয়েছে। রেল সড়ক থেকে ফেরার পথে মাথায় ছাতা দেয়নি। গায়ে রোদ লাগাতে তার নাকি ভালো লাগছে। সেই ভালো লাগা এখন উল্টো গীত গাইতে শুরু করেছে। বাড়িতে ফিরেই নবনী বমি করল। আনিস অবাক হয়ে বলল, ব্যাপার কি? নবনী বলল, ব্যাপার বুঝতে পারছো না? বমি করছি, এই হলো ব্যাপার। তুমি ডাক্তার মানুষ, তুমি কি আমার আগে কাউকে বমি করতে দেখোনি? জহির বলল, কি হয়েছে? শরীর যেন কেমন করছে। তোমাকে অস্থির হতে হবে না, লম্বা গোসল দেব, শরীর সেরে যাবে। আনিস বলল, দেখি তো জ্বর এসেছে কিনা। জ্বর দেখতে হবে না, তুমি দয়া করে সামনে থেকে যাও। কটা কটা রঙের কি পাঞ্জাবি পরেছ, চোখে লাগছে। কোথায় গিয়েছিলে? রেল সড়ক দেখতে গিয়েছিলাম। বলো কি, অনেক দূর তো, হেঁটে গিয়েছ? নবনী বলল, না হেঁটে কেন যাব, হেলিকপ্টার চার্টার করে গিয়েছি। তোমার তদন্ত যদি শেষ হয়ে থাকে তাহলে সামনে থেকে যাও। তোমার শার্টের দিকে যতবার তাকাচ্ছি ততবার শরীর ঝিমঝিম করছে। আনিস বলল, তোমার সামনে থেকে যেতে চাচ্ছি না, শার্টটা বরং বদলে আসি। নবনী ক্লান্ত গলায় বলল, যাও বদলে আসো, হালকা রঙের কিছু পরবে, সবচেয়ে ভালো হয় সাদা। নবনী 1 ঘন্টা সময় লাগিয়ে গোসল করল। গোসল শেষ করে বিছানায় পড়ে গেল। তার গায়ের তাপ 103-এর চেয়েও সামান্য বেশি। আনিস বলল, খুব খারাপ লাগছে? নবনী বলল, খুব খারাপ না, মোটামুটি খারাপ লাগছে। বমি ভাবটা কি গেছে, না এখনো আছে? এখনো আছে। তাহলে কিছু খাবার দরকার নেই, শুয়ে থাকো, ওষুধ দিচ্ছি, এক্ষুনি জ্বর নেমে যাবে। নবনী বলল, ওষুধ দিয়ে এই জ্বর নামাতে পারবে না, এই জ্বর খুব বাড়বে। সারা রাত ছটফট করব, শেষ রাতে ঘুমিয়ে পড়ব, তখন জ্বর থেমে যাবে। কিভাবে বলছো? আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইএসপি পাওয়ার, সেই ক্ষমতা থেকে বলছি। তোমার ক্ষমতার ব্যাপারটা মানলাম, তারপরেও ওষুধ দিচ্ছে, খাও। নবনী তরল গলায় বলল, যে ওষুধে কাজ করবে না সে ওষুধ খেয়ে লাভ কি? ওষুধ খাবো না। ছেলে মানুষই করো না তো। আমি ছেলে মানুষই করছি না, ওষুধ খাবো না। আচ্ছা ঠিক আছে, ওষুধ খেতে হবে না। দেখি জ্বরটা আরেকবার দেখি। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জ্বর আরো খানিকটা বেড়েছে, এখন আমার জ্বর 104। এটাও কি ইউএসপি ক্ষমতার ব্যবহার করে বলছো? হ্যাঁ। জ্বর দেখতে পারবো না? না। পাশে তো বসে থাকতে পারি, নাকি সেটাও পারবো না? কটকটে রঙের শার্টটা বদলে সাদা পাঞ্জাবি পরেছি, এখন নিশ্চয়ই চোখে লাগছে না? নবনী বলল, খাটে না বসে চেয়ারটায় বসো। জ্বর যখন বেশি হয় তখন চোখে আপনা আপনি একটা জুম এফেক্ট তৈরি হয়, সবকিছু চোখের কাছাকাছি চলে আসে। তুমি যদি খাটে বসো, আমার কাছে মনে হবে তুমি চোখের উপর বসে আছো। আনিস চেয়ারে বসল। সে চিন্তিত বোধ করছে, জ্বর যে বাড়ছে এটা বোঝা যাচ্ছে। রোগী ডিলেরিয়ামে চলে যাচ্ছে, তার লক্ষণ স্পষ্ট। চোখের তারা ডাইলেটেড হয়েছে, অর্থহীন কথাবার্তা বলা শুরু করেছে। নবনী আনিসের দিকে ফিরল, ক্লান্ত গলায় বলল, আমি চাচ্ছি জ্বরটা আরো বাড়ুক। আনিস বলল, কেন? আমি খুব জরুরি কিছু কথা তোমাকে বলতে চাচ্ছি। ক্লাস বাদ দিয়ে তোমার এখানে এসেছি কথাগুলো বলার জন্য। মুশকিল হচ্ছে কথাগুলো বলতে পারছি না, জ্বরের ঘোর তৈরি না হলে বলা যাবে না। চুপ করে শুয়ে থাকো, এখন কিছু বলতে হবে না। জ্বরের এই সুযোগটা আমার গ্রহণ করা উচিত। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কখনো হয়তো বলতে পারবো না। কথাগুলো কি খুবই জরুরি? হ্যাঁ জরুরি, খুবই জরুরি। যদি খুব জরুরি হয় তাহলে জ্বর লাগবে না, তুমি এমনিতেই কথাগুলো বলবে, হয়তো একটু বেশি সময় নেবে। তাছাড়া জরুরি কথা খুব গুছিয়ে বলতে হয়,
মাথায় জ্বর নিয়ে গুছিয়ে কথা বলতে পারবে না। আমি কি এলোমেলোভাবে কথা বলছি? না, তা বলছো না। তাহলে কথাগুলো আমি এখনই বলবো। আর আগে এক গ্লাস ঠান্ডা পানি খাবো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে। এখানে বরফ পাওয়া যায় না, তাই না? সিদ্দিরগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে বরফ কল আছে। আমি সুজাত মিয়াকে বরফ আনতে পাঠিয়েছি। কখন পাঠিয়েছ? তুমি যখন গোসল করছিলে তখন। থ্যাংক ইউ। বরফ আসছে শুনেই ভালো লাগছে। তুমি মানুষটা খুবই গোছানো। তোমার মতো স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। হয়তো আমার জন্য। হয়তো বলছো কেন? সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে। বাতি নিভিয়ে দাও, চোখে আলো লাগছে। আনিস বাতি নিভিয়ে দিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছিলে বলো। নবনী ক্লান্ত গলায় বলল, আমি অন্ধকারে কথা বলতে পারি না। কথা বলতে হলে আমার মুখ দেখতে হয়। কাজে আজ বাদ থাক। আনিস বলল, আচ্ছা, বাদ থাক। সঙ্গে সঙ্গে নবনী খাটের উপরে উঠে বসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তুমি শুনে খুবই মনে কষ্ট পাবে, তারপরেও বলছি। তোমার সঙ্গে আমার বিয়েটা ওয়ার্কআউট করছে না। মানুষ হিসেবে তুমি খুব ভালো, মেয়ে হিসেবে আমিও ভালো, তারপরেও না। আমাদের বিয়েটা ফেল করেছে। আনিস সহজ গলায় বলল, এখনো তো সময় আছে। নবনী বলল, সময় তো আছেই। জোড়াতালি দিয়ে আমরা হয়তো এগিয়ে যাব। আমি জোড়াতালির ব্যাপারটা পছন্দ করি না। আনিস বলল, তোমার শরীর ভালো না, জ্বর অনেক বেড়েছে। জটিল একটা বিষয় নিয়ে আলাপ করার মতো অবস্থা তোমার না। আমরা পরে আলাপ করি। নবনী বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, আমার কথা যা বলার বলে ফেলেছে। আমার আর কিছু বলার নেই। জহির খা খেতে বসেছেন। একটু দূরে বসেছে ছগির। খাওয়া দাওয়ার আয়োজন ভালো। গ্রামের দাওয়াতে পোলাও কোরমা থাকেই। তারপরে আছে রুই মাছ ভাজা। এক একটা টুকরা প্লেটে ধরে না, এত বড়। মাছের মাথাটা ছগিরকে দেওয়া হয়েছে। সে কিছুক্ষণ পর পর তৃপ্তি নিয়ে মাছের মাথাটার দিকে তাকাচ্ছে। জহির খা বললেন, পাক কেমন হয়েছে? ছগিরের মুখে ভর্তি মাছ। সে অনেক কষ্টে বলল, বেহেশতে খানা হয়েছে চেয়ারম্যান সাহেব। দাওয়াতি মেহমান এই খানা খাইতে পারল না, এটা একটা আফসোস। আফসোস করার কিছু নাই। আজ আসতে পারে নাই, আরেকদিন আসবো। সুবিধা অসুবিধা সবেরই আছে। শুনেছি ডাক্তার সাহেবের স্ত্রী জিনে ধরেছে। সারাদিন আউলা চলে জঙ্গলে জঙ্গলে ঘুরছে। সুযোগ বুঝে ধরছে জিনে। শোনা কথায় কান দিও না। কানের উপরে বিশ্বাস নেই। কান নেমো খারাম। ওতে খাঁটি কথা বলেছেন চেয়ারম্যান সাহেব। তরকারিতে লবণ একটু কম হয়েছে। একদানা লবণ কম হয় নাই, আবার একদানা লবণ বেশিও হয় নাই। জবরদস্ত হয়েছে। খাও, আরাম কইরা খাও। মাথাটা ভাঙ্গে মুখে দাও। চোখের আগ্রহের সঙ্গে মাথা ভাঙল। আনন্দে তার চোখে পানি এসে যাচ্ছে। সে অতি সাধারণ একজন। রেলে রেলে ম্যাজিক দেখায়। দড়ি কাটায় ম্যাজিক, পয়সার ম্যাজিক, তাসের ম্যাজিক, সস্তার জিনিস। তারপরেও চেয়ারম্যান সাহেবের মতো মানি লোকের কাছে তার ডাক পড়ে। এটা ভাগ্য ছাড়া আর কি। তাকে অবহেলাও করা হচ্ছে না। উঠানে কলাপাতায় খাবার দেয়া হচ্ছে না। চেনামাটির বাসনেই সে খাচ্ছে। চলে যাবার সময় চেয়ারম্যান সাহেব 10 টাকা বকশিসও তাকে দেবেন। মতির নান্দাইল রোড থেকে অনেক রাতে ফিরছে। তার হাতে হারিকেন। হারিকেনের সবচেয়ে বড় অসুবিধা হলো দূরে কিছু দেখা যায় না। গ্রামে পথ চলার জন্যে হারিকেন কাজের কিছু না। অন্ধকারে পথ চলতে টর্চ লাগে। মতির টর্চের ভাগ্য খুব খারাপ। টর্চ কেনার 7 দিনের মাথায় সে হারাবেই। ডাক্তার সাহেবের সাইকেল বেচা টাকায় টর্চ কিনতে গিয়েও সে কেনেনি। কি হবে কিনে? 2 দিন পরে তো হারাবেই। এখন মনে হচ্ছে টর্চ না কেনাটা খুবই বোকামি হয়েছে। গ্রামে নানান উপদ্রব শুরু হয়েছে। চোর ডাকাতের চেয়েও 1000 গুণে ভয়ঙ্কর কিছু ঘুরে বেড়াচ্ছে।
এইসব টর্চ ছাড়া গ্রামে আসাই ঠিক না। একটা টর্চ, একটা হারিকেন। টর্চ দরকার দূরের জিনিস দেখার জন্যে, হারিকেন দরকার জ্বলন্ত আগুনের জন্যে। নিশিরাতে মানুষের শরীর ধারণ করে যারা চলাফেরা করে তারা একটা জিনিসে ভয় পায়, সেই জিনিসের নাম আগুন। জুম্মা ঘরের কাছাকাছি এসে মতি বিড়ি ধরালো। জিন ভূত বিড়ির আগুনকেও ভয় পায়। বাতাসের হঠাৎ ঝাপটায় হাতের হারিকেন নিভে যেতে পারে, বিড়ির আগুন নিভবে না। সবচেয়ে ভালো ছিল আয়তুল কুরসির তাবিজ। গলায় একটা তাবিজ পরা থাকলে 10 হাতের ভেতর জিন, ভূত, খারাপ বাতাস কিছুই আসতে পারে না। এই তাবিজের বড় সমস্যা হলো তাবিজ গলায় নিয়ে নাপাক অবস্থায় থাকা যায় না, আজেবাজে জায়গায় যাওয়া যায় না। মতি থমকে দাঁড়ালো। ইমাম সাহেবের বাড়ির উঠানে কে যেন হাঁটাহাঁটি করছে। হারিকেনের আলো উঠানে পর্যন্ত যাচ্ছে না। তারপরেও মতি নিশ্চিত একজন কেউ হাঁটাহাঁটি করছে। তার গায়ে কালো আচকান। মতির শরীর ঘেমে গেল। তার সমস্ত মন চাচ্ছে হারিকেন ফেলে উল্টা দিকে দৌড় দিতে, কিন্তু হাত পা জমে গেছে। সে বুঝতেই পারল না কখন তার হাত থেকে হারিকেন পড়ে গেছে। সে বিকৃত গলায় বলল, কে কে ওঠানে কে? মতি অবাক হয়ে দেখল উঠানের মানুষটা তার দিকে এগিয়ে আসছে। সে আবারও ভাঙা গলায় বলল, কে কে? মানুষটা থমকে দাঁড়ালো। স্পষ্ট গলায় বলল, আপনি ভয় পাবেন না, আমি জিন ভূত না, আমার নাম সাকিনা, আমি ইমাম সাহেবের মেয়ে। পায়ের কাছে পড়ে থাকা হারিকেন নিভে যায়নি, ধপ ধপ করে জ্বলছে। প্রচুর ধোঁয়া বের হচ্ছে। মতি হারিকেন তুলে অবাক হয়ে তাকিয়ে রইল। কালো চাদর গায়ে জড়িয়ে যে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে, এত রূপবতী মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। বেহেশতের পরী এই মেয়ের কাছে কিছু না। বেহেশতের যে কোনো হুরকে এই মেয়ে দাসী হিসেবে বিনা বেতনে তার কাছে রেখে দিতে পারে।